বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি ডক্টরস অন কল। করোনা নিয়ে আমাদের বিশেষভাবে এগিয়ে যাওয়া। আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর বিমল। আমাদের এই অনুষ্ঠানে তাকে নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি, তার কাছ থেকে আমরা অনেক সমৃদ্ধ হয়েছি। যেহেতু তিনি পেডিয়াট্রিশিয়ান এবং তার সঙ্গে তিনি রেডিওলজিস্ট, তো দুটো ক্ষেত্রেই আমাদের অনেক প্রশ্ন থাকে। তো যেহেতু ডক্টর বিমলের হাত ধরে আমরা আলোচিত হয়েছিলাম যে থার্ড ওয়েভ আসছে এবং সেখানে বাচ্চারা বড্ড বেশি বাচ্চারা আক্রান্ত হওয়ার একটা ভয় রয়েছে, তো আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। কিন্তু পোস্ট কোভিড এবং লং কোভিড এই দুটো শব্দের মধ্যে কোথায় ফারাক রয়েছে, এবং এইখানে দাঁড়িয়ে লং কোভিড বা মানে পোস্ট কোভিড চেন, সেটা পোস্ট কোভিড চেস্ট পেন আর লং কোভিডের চেস্ট পেন, মানে লং কোভিডেও কি এই ধরনের হয়, আমি একটু ডিফারেন্সিয়েটটা করতে চাইছিলাম। মানে আমরা মূলত পোস্ট কোভিড নিয়ে কথা বলবো, কিন্তু লং কোভিড কাকে বলবো? দেখুন, নমস্কার। অ্যাকচুয়ালি যাদের আমরা যেটা দেখেছি যে 98% বা মোর দ্যান 95% কেসে 14 দিনে আমাদের সিমটমটা সাবসাইড করে যায়। 14 ডেজ? হ্যাঁ, 14 ডেজ। কিছু কিছু পেশেন্ট যার সিমটম অ্যাগ্রাভেট করে, যারা মডারেট টু সিভিয়ার ডিজিজে চলে যায়, তাদের চিহ্নটা আমরা প্রথম 6 দিন মাথায় আমরা পেয়ে যাই। সেটা পাই যে ধরুন আমাদেরকে কিছু কিছু দিন ঠিক করে নিতে হবে। এখানে একটা ক্যালেন্ডার ধরুন মেনটেন করতে হবে। 1st ডে, 5th ডে, 10th ডে। এবার প্রথম 1st ডে টু 5 ডে এই কোভিডটা জেনারেল ফ্লু লাইক বিহেভ করে, মানে জেনারেল যেরকম সর্দি কাশি জ্বর ইনফ্লুয়েঞ্জা লাইক এই ধরনেরই বিহেভটা করে। ফ্রম 6th ডে অনওয়ার্ড যে আপনার অ্যাপ্রোচটা ডিটারমাইন করবে যে আপনি বাঁচবেন নাকি আপনি হসপিটালে যাবেন নাকি আপনি সুস্থ হবেন, মানে আপনার অ্যাপ্রোচটা, আপনার মনিটরিংটা। এবার ধরুন প্রথম 5 দিন সবাইকে বলে দেওয়া হচ্ছে যে আপনি এই ব্যাটারি অফ ওষুধ খান, এইভাবে নিজেকে মানে স্যাচুরেশন মনিটর করুন, 6 মিনিট ওয়াক টেস্ট করে দেখুন। কিন্তু 5 থেকে 6 দিন মাথায় এর ইম্পর্টেন্সটা অনেক গুণ বেড়ে যাচ্ছে। কেন কি সেই সময়ই পেশেন্টটা খারাপ হবে নাকি পেশেন্টটা 10 দিন মাথায় 14 দিন মাথায় সুস্থ হয়ে বাড়ি যাবে বা বাড়ি থেকেই সুস্থ হবে, সেটা ডিটারমাইন করে। সেই সময় যদি আমি দেখি যে এই 6 মিনিট ওয়াক টেস্ট মধ্যে আমি হাঁপিয়ে যাচ্ছি, আমার স্যাচুরেশনটা মোর দ্যান 3 to 5% থেকে বেশি ফল করছে, মানে 6 মিনিট আমি হাঁটতেই পাচ্ছি না, দ্যাট ইজ এ ডেঞ্জার সাইন। এমনি বসে বসে আমি হাঁপাচ্ছি, দ্যাট ইজ অলসো এ ডেঞ্জার সাইন। কোনো নতুন ধরনের সিমটম আমার অ্যাপিয়ার করেছে, যেরকম ডায়রিয়া ছিল না, পারসিস্টেন্ট ডায়রিয়া শুরু হয়ে গেছে, দ্যাট ইজ অলসো এ ডেঞ্জার সাইন। আমাদের নতুন করে জ্বর এসছে, হাই গ্রেড ফিভার, সেটা পারসিস্ট করছে, দ্যাট ইজ অলসো এ ডেঞ্জার সাইন। মানে এই সমস্ত সাইনগুলোকে আমাকে চিহ্ন করে নিতে হবে। একসাথেও হতে পারবে, ইন্ডিভিজুয়াল একটা সাইন হতে পারে, একটা ইন্ডিভিজুয়ালও হতে পারবে। মানে ধরুন আমার ডায়রিয়া হতো, ডায়রিয়াই হতে পারে, কিংবা জ্বর আসতে পারে, কিংবা আমার 3টে একসাথেই হতে পারে। হ্যাঁ, 3টে একসঙ্গেই হতে পারে। তো এই যে মুহূর্তেই আমি এই সব সাইনটা আইডেন্টিফাই করব, সেই সময় একটা ব্যাটারি অফ টেস্ট, যেটা কি প্রথম দিকে করা হয়েছিল সিবিসি সিআরপি, ওটা আমাদের বেস লাইন গাইড করবে। তার উপর আমি একটা ইনভেস্টিগেশন আবার করাবো, ওই সিবিসি সিআরপি, ডি ডাইমার, ফেরিটিন, ইন্টারলিউকিন 6 এগুলো। সেখান থেকে দেখবো যে আমার কত লেভেলটা ইনক্রিজ করছে, আর সেখানেই স্টেরয়েডের রোলটা চলে আসে, যে একমাত্র ড্রাগ এই যে সেকেন্ড কোভিডে যাকে আমরা লাইফ সেভিং বলেছি, স্টেরয়েড। এবার তখন যদি ঠিক টাইমে ওনার স্টেরয়েডটা শুরু হয়, ঠিক টাইমে সেই টাইমে যদি উনি হসপিটালাইজ হন, তাহলে দেখা যাবে যে অনেকটা ডিজিজকে কন্ট্রোল করা গেছে। সেই সময় রেমডেসিভির যে ড্রাগ আছে তারও রোল আছে, কেন কি যে সময় বিলো 10 ডেজ ওটা পিরিয়ড, সেই সময় ভাইরাস লোড আছে আমার বডিতে, একটি ভাইরাল রেপ্লিকেশন হচ্ছে, সেখানে রেমডেসিভির আবার সেই ভাইরাল লোডটাকে কমাচ্ছে, তো সে রোলও চলে আসছে। তো মোট কথা যে ওই সময় আমাকে ফুল 5 থেকে 10 দিন আমাকে কমপ্লিট অবজারভেশন নিজেকে করতে হবে,
3 ঘন্টা অন্তর অন্তর, 4 ঘন্টা মানে অন্তর অন্তর। আপনি যেটা বলছেন ডক্টর বিমল, সেটা হচ্ছে যে যারা হসপিটালাইজড হচ্ছে তাদের তো মনিটরিং হচ্ছে হচ্ছে। সেটা প্রপারলি হচ্ছে। এবার যারা হোম আইসোলেশনে আছে, কোভিড হয়েছে, প্রথম 5টা দিন তার মোটামুটি কেটে যাওয়ার পরে আমরা ভাবছি হয়তো ফ্রি হয়ে গেলাম, তা নয়। 5 থেকে 10 ডেজ, মানে 5, 6, 7, 8, 9, 10, এই 5টা দিন ভীষণ ভাইটাল। ভীষণ ভাইটাল। এবার এখান থেকে যদি ডিজিজটা প্রোগ্রেস করে যায়, ধরুন রেসপিরেটরি ইনভলভমেন্টটা বেড়ে, হ্যাঁ এখান থেকে যাদের সিভিয়ারিটিটা বেড়ে গেল, যার মধ্যে অনেক কোমরবিডিটি, তো আমরা আগেও বলেছি যে কোমরবিডিটি আছে, তার সিভিয়ারিটিটা বেড়ে গেল, তার লাং ইনভলভমেন্টটা বেড়ে গেল, তখন সেই কোভিডের ডিউরেশন নর্মাল আমার 40 দিন না থেকে সেটা 28 ডেজ অবধি থেকে যায় লং কোভিড। এটা লং কোভিড। আর পোস্ট কোভিড সিনড্রোম, এবার পোস্ট কোভিড সিনড্রোম মধ্যে দেখুন যে অনেক রকম, যেরকম আমরা ডিসচার্জ হয়ে গেছি, ধরুন হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে গেছি, আমার স্যাচুরেশন, হোম আইসোলেশনে ছিলাম, আমার 14 দিন হয়ে গেছে, মাঝখানে আমাকে ধরুন হোম আইসোলেশনে যে সময় বেড পাওয়া যেত না, আমাকে স্টেরয়েড নিতে হয়েছে। এবার রেসিডুয়াল ড্যামেজ, যে কোনো ইনফেকশন একটা রেসিডুয়াল ড্যামেজ করে, তার সঙ্গে আমার সৈনিকরা যুদ্ধ করেছে, সেটা হচ্ছে আমাদের ইমিউনিটি। এবার সেই ড্যামেজের ফলাফল আমাদের কি হয়, একটা উইকনেস হয়, মাইলজিয়া হয়, বডিতে পেন হয়, আমাদের চেস্ট পেন হয়, আমাদের চেস্ট পেন হয়। এখানে আবার চেস্ট পেনকে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে। ধরুন এই পোস্ট কোভিড সিনড্রোমের চেস্ট পেন আর হার্ট অ্যাটাকের চেস্ট পেন, দুটোর মধ্যে নিশ্চয়ই ফারাক থাকবে। ডেফিনেটলি থাকবে। এই যে পোস্ট কোভিড চেস্ট পেন হয়, ইউজুয়ালি একটু মাইল্ড ক্যাটাগরি চেস্ট পেন হবে। এবার সেটা 2 সপ্তাহ থেকে 2 মাস অবধি পারসিস্ট করতে পারে। এবার এখানে আমাদেরকে জেনে নিতে হবে, যেহেতু এখন সব জায়গায় একটা এনজাইটি, যে চেস্ট পেন হলো আমরা ভেবে নিই যে আমাদের হার্ট অ্যাটাক হয়েছে, তা কিন্তু নয়। চেস্ট পেনে সবার আগে আমাদেরকে দেখতে হবে যে অনেক রকম লোকালাইজেশন আছে, যে কোন জায়গাটা চেস্ট পেন হচ্ছে। চেস্ট পেন কোথা থেকে হতে পারে, আমাদের চেস্ট ওয়াল থেকে হতে পারে, যেখানে রিবস আছে, যেখানে মাসল আছে, তার নিচে যদি আমরা চলে যাই, তো আমাদের লাংটাকে কভার করে একটা মেমব্রেন, তাকে বলি প্লুরা। সেখানে যদি ইনফেকশন, যেটা কোভিডে হয়, লাং ইনফ্ল্যামড আছে, প্লুরা ইনফ্ল্যামড হয়ে গেছে, সেই ইনফ্লামেশনটা পারসিস্ট করে গেছে এই পোস্ট কোভিড পিরিয়ডে, সেটা পারসিস্ট করে গেছে, বা লাংয়ের ড্যামেজটা পারসিস্ট করে গেছে। সেখানে আমি জোরে নিঃশ্বাস নিচ্ছি, খাচাক করে পেন লাগছে, একটা ডিপ ইন্সপিরেশন নিচ্ছি বা কাশছি, তখন পেন হচ্ছে। আমাদের চেস্ট ওয়ালে যে মোস্ট কমন পেনটা হয়, একটা তো বারে কাশলে আমার মাসলগুলো ফ্যাটিক হয়ে যায়, সেখানে ল্যাকটিক অ্যাসিড জমে, তার জন্য চেস্ট ওয়ালে পেন হয়। আর সবথেকে কমন চেস্ট ওয়ালে পেন হয় যে এই যে আমাদের স্টার্নাম আছে, তার পাশে একটা কস্টোকন্ডাল জাংশন আছে, সেখানে আবার নিঃশ্বাস নিলে আমাদের কষ্ট হয়। এই পেনটা খুব কমন। প্লুরাইটিক আর লাং পেন যতটা কমন, ততটাই এই কস্টোকন্ড্রাইটিসটা কমন। এবার আমাদেরকে চিনতে হবে যে পেনটা কোন ধরনের। এটা ধরুন আপনি ডাক্তারি পরিবেশে বলছেন, আপনি, কিন্তু আমরা সাধারণ মানুষ বুঝবো কি করে? যেটা আমার এটাই একটাই উপায় আছে, আপনি ওনাকে জিজ্ঞেস করবেন যে ব্যথাটা, আমাদের সবথেকে ডেঞ্জার হচ্ছে যে হার্ট অ্যাটাক, বাড়িতে আমি এনজাইনা। আপনি পেশেন্টকে জিজ্ঞেস করবেন যে ব্যথাটা কোথায় হচ্ছে, সেই চেস্ট পেনটা উনি লোকালাইজ করতে পারবেন না, উনি বলতে পারবেন না, যে আঙ্গুল দিয়ে উনি দেখাতে পারবেন না, উনি এই সব জায়গাটা বলবেন। তারপরে হার্ট অ্যাটাকে পেনটা নর্মালি এই আন্ডার আমাদের আর্মের নিচে সারফেস। আমি আরেকবার একটু রিপিট করি যে যদি আমার সত্যি হার্টের পেন হয়, তাহলে লোকালাইজ করা যায় না পেনটা, একদম লোকালাইজ করা যাবে না। একটা আঙ্গুল দিয়ে আপনি লোকালাইজ করতে পারবেন। আপনি জাস্ট একটা জাস্ট একটা ফিস্ট দিয়ে দেখাবেন, হাতে মুঠো করে দেখাবেন যে এই জায়গাটা হচ্ছে। পেন ইন্টেন্সিটিটা ভেরি সিভিয়ার, ইট মে পারসিস্ট আপ টু মিনিটস অবধি পারসিস্ট করতে পারে। ব্যথার সঙ্গে আপনার মনে হবে যে হাতি চেপে গেছে বুকের উপর, আপনার পার্সপিরেশন হবে, আপনার ঘাম ছুটবে, আপনার পালস বেড়ে যাবে, এইসব সমস্ত সিমটম আসবে। এই পেনটা ইউজুয়ালি যে আমরা বলি পোস্ট কোভিড পিরিয়ডে যে এক্সারসাইজ করতে থাকুন বা 6 মিনিট ওয়াকিং করুন, এইসব জিনিসে এই পেনটা এক্সারসাইজে কখনো অ্যাগ্রাভেট করে যায়, যদি কারোর হার্টের প্রবলেম থাকে। আর এই পেনটা আপনার ইউজুয়ালি আপনার এই আর্মপিট থেকে নিচে অবধি রেডিয়েট করবে, বা এই জায়গাটা যাও অবধি রেডিয়েট করবে, আর কোনো পোস্টারই এটা রিলিভ হবে না। যেরকম এটা ব্যাকেও যেতে পারে, ব্যাকে ইউজুয়ালি যায় না, ব্যাকে ইউজুয়ালি প্যানকেটাইটিসে পেনগুলো ব্যাকে যায়। এই পেনটা আপনার এই টোটাল এরিয়াটাকে ইনভলভ করবে, প্লাস আপনাকে
হাতে ব্যথা করছে, চেস্টে ব্যথা করছে, সে সময় একটু হাত ঘুরিয়ে দেখে নিতে হবে যে শোল্ডারে পেন না তো। যদি হাত ঘুরিয়ে দেখে নিই, হাত ঘোরাচ্ছি, তখন দেখছি যে না ব্যথাটা কমছে বা বাড়ছে না শোল্ডারে, তার মানে এটা চেস্ট পেন। তো সেই সময় আমাকে এই চেস্ট পেন, কার্ডিয়াক পেন, তাকে আমাকে চিনে নিতে হবে ভালো করে, তার লক্ষণগুলো আমাকে জানতে হবে। এখানে যদি একটু দেরি হয় সেক্ষেত্রে ব্যাপারটা সিরিয়াস হয়ে যাবে। আদারওয়াইজ বাকি যত পেন আছে সেগুলো মোটামুটি ভেগ বা আস্তে আস্তে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিলে, প্লুরাইটিক চেস্ট পেন বা কস্টোকন্ড্রাইটিক চেস্ট পেন, ওগুলো আস্তে আস্তে কমে যাবে, কিন্তু এই ব্যথাটা কমবে না। এখানে আর একটা ব্যাপার আছে যে এই কোভিড একটা, এই যে আমাদের কার্ডিওজেনিক পেন, তাকে মিমিক করে আমাদের গ্যাস্ট্রাইটিক পেন, মানে যা গ্যাসে ব্যথা যাকে বলি, বা GERD। তো সেটা অ্যাকচুয়ালি কী হয়েছে, এই করোনাকালে আমরা অনেক রকম কাড়া খেয়েছি, তার মধ্যে অনেকগুলো মশলা দিয়েছি, তার সাথে সাথে স্টেরয়েড চলেছে, সেটাও আমাদের অ্যাসিডিটি বাড়ায়, তার সাথে সাথে নানা রকম অ্যান্টিবায়োটিক, নানা রকম ওষুধ, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথি সব মিশিয়ে সমস্ত আমরা পেটে দিয়েছি, তার ফলে গ্যাস হয়েছে। কিন্তু সেই পেনটা কি হয়, ইউজুয়ালি শুয়ে থাকলে বেড়ে যায়, উঠে বা ঢেকুর তুললে একটু কমে যায়, কিন্তু মানে একটু মিমিক করে সেই পেনটা আপনার কার্ডিয়াক পেনটাকে মিমিক করে, কিন্তু তার প্রিভেনশন আমরা করতে পারবো, তাতে সিভিয়ারিটি, ইন্টেন্সিটিটা এরকম হবে না, এরকম ক্রাশিং পেন হবে না। আর বাকি ও পোশ্চার চেঞ্জে ওটা ঢেকুর তুললে ওটা কমে যাবে। সেই ক্ষেত্রে আমাদের প্রিভেনশন আছে যে আমরা অল্প অল্প করে খাবো, খিদে পেলে একবারে খুব বেশি খেয়ে নেব না, খাওয়ার পর 10 মিনিট 15 মিনিট হলেও আমরা হাঁটবো। যে কোনো অতগুলো ওষুধ খাচ্ছি তার সঙ্গে একটা অ্যান্টাসিড যেন নিশ্চয়ই খাই, বা আননেসেসারি ওষুধগুলো যেন আমরা বন্ধ করে দিই। আচ্ছা, এটা তো হলো চেস্ট পেন এবং নর্মাল পেন, মানে যেগুলো হ্যাঁ, আমাদের এই যে কার্ডিওজেনিক পেন বা হার্ট অ্যাটাক বা অ্যাঞ্জাইনা, একে চেনা দরকার আছে। আর তার সাথে মিমিক যেটা বললাম গ্যাসে পেন, আর বাকি সমস্ত পেন 2 মাস থেকে 2 সপ্তাহ থেকে 2 মাস মধ্যে আস্তে আস্তে কমে যাবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বলছি, আমি একটু ডক্টরের সঙ্গে কথা বলতে চাই। ডেফিনেটলি, কে বলছেন একটু বলুন, জায়গাটা বলুন আর নামটা বলুন। আমি পুষ্পান্দা সাহা, 5 টাকা থেকে বলছি। আপনি এর আগেও কথা হয়েছিল না? আচ্ছা, বলুন। বলছি কি, আমার হাজবেন্ডের না সুগার আছে, আর এমনিতে এখনো এমনি কোভিড এটা ভ্যাকসিনটা, আর আমাদের বাড়িতে না আমার শ্বশুর মশাই হার্ট অ্যাটাকে ধরুন মারা গেছেন, আমার ভাসুরও, তো ওনার কি কোনো, আর আমার অটোমেটিক হার্ট বাইপাস হয়ে গেছে দুজনেরই। আমার হাজবেন্ডের এখনো সেরকম কিছু হয়নি, তবুও আমি সাবধানের জন্য কি করতে পারি সেটাই জিজ্ঞেস করছি। এই প্রোগ্রামে অনেকবারই বলা হয়েছে সাবধানের জন্য। প্রথমে ভ্যাকসিন হয়েছে আপনার হাজবেন্ড? হয়নি বললেন। না না না, ভ্যাকসিনটা যখন স্লট হবে, ভ্যাকসিনটা আপনি নিশ্চয়ই নিয়ে নেবেন। 3 মাস অন্তর অন্তর এখন দুটো ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেটা নিয়ে নেবেন। তার সাথে আপনি মাস্ক পরবেন, বারে বারে হাতটাকে 18 বার থেকে 20 বার সারাদিনে পরিষ্কার করবেন, স্যানিটাইজার রাখবেন। বাড়িতেও মাস্ক পরবেন, যেহেতু আপনার হাজব্যান্ড বয়স্ক আছে। বাইরে আননেসেসারি বেরোবেন না। লকডাউন একটু হালকা হয়েছে, তার মানে এটা না যে বাইরে বেরিয়ে যাবেন, সেটা করবেন না। এই সব নিয়মগুলো মেনে চলুন, দেখবেন আপনিও ভালো থাকবেন, আপনার হাজব্যান্ডও ভালো থাকবেন। একটু আমাদের সচেতন হতে হবে, একটু সজাগ থাকতে হবে। এই সময়টা এসছে ভীষণ হাই টাইম। আমরা তো এতদিন খুব মানে কি বলবো, প্রকৃতিকে যত্রতত্রভাবে যথেচ্ছভাবে ব্যবহার করেছি এবং নিজেদের ইচ্ছেমতো চলেছি। এবার কিন্তু এনভায়রনমেন্ট আমাদেরকে শিক্ষা দিয়েছে যে আমাকে একটু সংযত থাকতে হবে। আবারও বলি, সব কিছু খুলে যাবে ধীরে ধীরে হয়তো, কিন্তু তাই বলে লাফিয়ে সবাই বেরিয়ে পড়বো না। প্রয়োজনে বেরোবো, অপ্রয়োজনে বেরোবো না, এটাকে মাথায় রাখতে হবে। তার কারণ এই যে থার্ড ওয়েভ, এটা আসবেই, এটাকে আমরা কেউ ঠেকাতে পারবো না। কেননা করোনা নিজেকে মিউটেট করছে। সে এখন নেমে গেল, ধরুন সেকেন্ড ওয়েভটা নেমে গেছে, কিন্তু এবারে আবার সে নিজেকে কিন্তু আরও শক্তিশালী করছে। এবারে সেটাকে আমরা ঠেকাতে পারি একটাই রাস্তা, সেটা হচ্ছে আমরা যদি নিরাপত্তা বজায় রাখি। বাচ্চাদের ক্ষেত্রে আসি, বাচ্চাদের ক্ষেত্রে সিমটম আমরা কি বুঝবো? বাচ্চারা তো সহজে বলে উঠতে পারবে না। না, দেখুন, করোনা সিমটমসটা যেটা অ্যাডাল্টে হয়, মোর অর লেস বাচ্চাদেরও সেম সিমটম হয়। ফ্লু লাইক সিমটম নিয়ে প্রেজেন্ট করে, জ্বর নিয়ে আসতে পারে, 3 দিন ধরে জ্বর হচ্ছে, জ্বর উইদাউট লোকালাইজিং সাইন, জ্বর সঙ্গে রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসতে পারে, মানে নিঃশ্বাস কষ্ট, সেটা নিয়ে আসতে পারে। বডিতে র্যাশ হতে পারে বাচ্চা, ফিভার কিন্তু থাকে, কনজাংটিভাইটিস হতে পারে, নন পুরুলেন্ট কনজাংটিভাইটিস, মানে
কনজাংটিভা লাল হয়ে গেছে কিন্তু সেখান থেকে কোনো পুঁজ বেরোচ্ছে না, সেই ধরনের কনজাংটিভাইটিস নিয়ে আসতে পারে। ডায়রিয়া, পারসিস্টেন্ট ডায়রিয়া নিয়ে আসতে পারে, মানে যে কোনো ব্যাটারি অফ প্রেজেন্টেশন হতে পারে বাচ্চাদের। তো আমাদের ফিভার তার সাথে অ্যাসোসিয়েটেড এই সমস্ত সিমটম যদি থাকে, এক্সপোজারে হিস্ট্রি থাকে, বাড়িতে কেউ, এখন তো এক্সপোজারও বোঝা যাবে না, হয়তো বাড়িতে সিমটোম্যাটিক আছে, বাচ্চাকে ধরে গেছে, সেক্ষেত্রে আমাদের আরটিপিসিআর বা র্যাট এটা দুটো করেই নিতে হবে বাচ্চাকে। যেহেতু বাড়ি আদারকে আমরা প্রোটেক্ট করতে পারি, আমাদের মাথায় তখন ওই ক্যালেন্ডারটা ফিক্স হয়ে গেল যে এই দিন থেকে এটা করোনা পজিটিভ বাচ্চা, এই বাচ্চাটাকে আননেসেসারি আমি অ্যান্টিবায়োটিক ডোজ দেবো না, অ্যান্টিবায়োটিক দেবো না, শুধুমাত্র প্যারাসিটামল, হাইড্রেশন অ্যান্ড ডায়েট, এটা দিয়েই আমি ঠিক করতে পারি। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি জয়িতা মজুমদার বলছি। জয়িতা, কোথা থেকে বলছেন? আমি খড়দা থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমার 26 এপ্রিল কোভিড হয়। হ্যাঁ, তারপর থেকে আমি ওষুধ খাই এবং আমি এখন নর্মাল লাইফ লিডও করছি, কিন্তু এখন যেটা হয়েছে সেটা আমার শ্বাসকষ্টটা যাচ্ছে না, কিন্তু অক্সিজেন লেভেল নর্মাল। হ্যাঁ, আর শ্বাসটা যে মানে আমি নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, কিন্তু যে মুখে নিঃশ্বাস নিচ্ছি নিঃশ্বাসটা আমি বুঝতে পারছি যে অক্সিজেনটা আমার ভেতর অব্দি যাচ্ছে না, মানে স্যাটিসফাই হচ্ছি না। এবার জোরে যেই ওই টানতে না, আমার দুটো ব্রেস্টের মাঝে যে চেস্টের রিবটা থাকে, ওই রিবগুলো ব্যথা হয়ে গেছে পুরো। এক্ষুনি বুঝি ব্যথা। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এই রিবটা ব্যথা, আপনাকে একটু যেটা একটা ম্যানোভার করতে হবে যে হাতটাকে এরকম করে পিছনে নিয়ে যেতে হবে। সেই সময় যদি আপনার ব্যথা হয়, তার মানে আপনার ওই পেনটা কন্ট্রাইটিক পেন হচ্ছে। সেটা আপনি যে কোনো ডক্টরকে দেখান, সেটা একটা প্যারাসিটামল, ব্রুফেন জাতীয় ওষুধ দেবে, তার সাথে গ্যাসের ওষুধ, কিছুদিন পর কমে যাবে। কিন্তু স্যাচুরেশন যদি মেনটেন করছে, তার মানে আমি ধরে নিচ্ছি যে লাংটা আপনার ড্যামেজ অতটা হয়নি। তাও যদি এই সিমটমটা পারসিস্ট করছে, আপনি একটা এক্সরে করে দেখে নিতে পারেন। আমি একটা প্রশ্ন করি, এই যে বলছে না ব্যথা হচ্ছে, তার মানে একটা মানুষের 14 দিনের পরে আরও কতদিন মনিটরিংয়ে থাকতে হবে? ইউজুয়ালি 14 দিন পরই যদি ডিসচার্জ হয়ে গেছে তাহলে 1 মাস আমরা থাকবো, কিন্তু যাদের মডারেট অ্যান্ড সিভিয়ার কোভিড হয়েছে তাহলে অ্যাটলিস্ট 2 মান্থ আফটার ডিসচার্জ আমরা নিজে সেলফ মনিটরিং, এটা তো কেউ, হ্যাঁ, তবে একটা ডাক্তার যে ডিসচার্জ করেছেন তার সঙ্গে যেন উনি টেলিফোনে যে কোনো সময় কথা বলতে পারেন, সেটুকু উনি ব্যবস্থা করে রাখতে হবে। যোগাযোগটা রাখতে হবে। মানে আপনি কি জয়িতাকেও বলছেন আরেকবার যোগাযোগ করে নিতে এবং কিছু, হ্যাঁ, যদি ওনার এই যে ম্যানোভারটা দেখালাম উনি, যে উনি ধরুন কাশছেন বা নড়ছেন, সেই সময় ব্যথা হচ্ছে, বা হাতটাকে উপরে নিয়ে গিয়ে একটু পিছনে স্ট্রেচ করলে যদি এই জায়গাটা ব্যথা হচ্ছে, সেটা যদি না হয় তার মানে অন্য কোনো জিনিস আছে, সেই সময় উনি একটু তাহলে লোকাল ফিজিশিয়ানকে উনি দেখিয়ে নিতে পারেন। একবার দেখিয়ে নেওয়াটা জরুরি। ডেফিনেটলি। এবার আমরা ছিলাম হচ্ছে থার্ড ওয়েভ, মানে আপনারা যারা সামনে দাঁড়িয়ে লড়াইটা করছেন কোভিডের সঙ্গে, আপনারাও করছেন, আমরা করছি, বাট আপনারা আমাদের থেকে অনেকটা এগিয়ে করছেন। তো সেক্ষেত্রে আপনারা কি ভাবছেন? আমরা যেটা ভাবছি যে থার্ড ওয়েভটা আসবে, বাট উই হ্যাভ টু রেজিস্ট। ডেফিনেটলি উই হ্যাভ টু রেডি। থার্ড ওয়েভ আসবে, দেখুন নতুন অনেক ডিজিজ এসছে, প্লেগ এসছে, রয়ে গেছে, HIV এসছে, রয়ে গেছে, ডেঙ্গু এলো বা যা ইনফ্লুয়েঞ্জা এলো, সার্স এলো, পারসিস্ট করে গেছে। এবার আমরা টাইম টু টাইম আমরা তাকে কীভাবে তার থেকে ম্যানেজ করতে হবে। ডেঙ্গু আপনি মনে করে দেখুন যে গত 5 বছর, লাস্ট 5 ইয়ার, এই 2 বছর বাদ দিয়ে লাস্ট 5 ইয়ার ডেঙ্গু কি মারাত্মক। হ্যাঁ, আমরা FM-এ সব সময় ওটাই শুনতাম যে ডেঙ্গু থেকে কিভাবে বাঁচবো আমরা, ডেঙ্গুকে ভুলে গেলে চলবে না। হ্যাঁ, তো এই জিনিসটা যেরকম ডেঙ্গু অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার আমরা ডেভেলপ করে নিয়েছি, এই কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারকে এবার আমাদেরকে লাইফে নিয়ে আসতে হবে, আর কিছু নেই, লাইফে নিয়ে আসতে হবে। তাহলে আমি আশা করব যে আর থার্ড ওয়েভটা অতটা ইম্প্যাক্ট ফেলবে না। এবং যদি থার্ড ওয়েভটা ইম্প্যাক্ট না ফেলে ডক্টর বিমল, তাহলে কি বুঝতে হবে যে পরের ওয়েভগুলো খুব একটা কিছু করতে পারবে না? না, তাতে এবার দেখুন এখানে মানে কমপ্লেসেন্ট হয়ে গেলে চলবে না। মানে এই জায়গাটা আছে যে দেখুন, এই যে আমাদের ফার্স্ট ওয়েভটা এলো, অনেক দিন পারসিস্ট করলো, যত ড্যামেজ করেছে তার থেকে বেশি মানে আমাদের মেন্টাল অ্যান্ড ইকোনমিক লস হয়েছে। মারাত্মক। সেকেন্ড ওয়েভ পিক এলো কিন্তু চলে গেল। কেন কি আমার কাছে অনেক কিছু ওষুধ ছিল, ভ্যাকসিন ছিল, জানা ছিল, এর নেচারটা আমরা জেনে গেছি।
কী মেডিকেশন লাগবে সেটা জেনে গেছি। প্রথমে ধরুন যখন এলো তখন বাজার থেকে হাইড্রক্সিক্লোরোকুইন হাওয়া, মানে সবাই ভাবছে যে ওটা খেলেই যেন ঠিক হয়ে যাবে। তারপরে ওটা পারসিস্ট করলো, তখন আইভারমেকটিন এলো, ডক্সিসাইক্লিন এলো। এখন দেখা যাচ্ছে যে না, ওগুলোর কোনো রোলই নেই। যা হচ্ছে লাইফ সেভার একটাই ড্রাগ, সেটা হচ্ছে স্টেরয়েড। এবার আমরা জেনে গেছি, তার রেজাল্টটা পেয়েছি, তার অনেক পেশেন্ট ভালো হয়েছে, ইভেন কি বাড়ি থেকেও ভালো হয়েছে। ধরুন বেড পায়নি, এবার বাড়িতে কেউ টেলিফোনিক কনভারসেশনে, অনেক কিছু পেশেন্ট আছে যাকে আমিও দিয়েছি বাড়িতেই, উনি বেড কোথাও পাচ্ছেন না, কি করবেন, তাহলে বাড়িতে ওরাল স্টেরয়েডে রেখেছি। তো এবার আমরা জেনে গেছি, এবার যদি আসবে প্রেডিকশন এটা আছে যে যত ঢেউ আসে তত মানে একটু বড়, ফার্স্ট ওয়েভ এসছে, তার থেকে বড় সেকেন্ড ওয়েভ, তার থেকে বড় থার্ড ওয়েভ। কিন্তু আমি আশা করব যে আমরা প্রিপেয়ার্ড থাকবো তার জন্য। আমাদের এক্ষুনি নোটিশে চলে এসছে গভর্নমেন্ট সেটআপে যে পিআইসিইউ বেড বাড়াতে হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হসপিটালে। যেরকম সেদিন কথা বলেছিলাম আপনার সঙ্গে যে এনআইসিইউ আছে, কিন্তু 28 দিন যে বাচ্চা 28 দিন অবধি আছে বয়স, সেটা আছে, কিন্তু পিআইসিইউ নেই। সিসিইউ সব জায়গায় আছে, কিন্তু এই বাচ্চাটা নেগলেক্টেড পার্ট, যেখানে আমাদের আলাদা ইন্টেন্সিভ, হ্যাঁ 8 বছর না, 1 বছর থেকে 18 বছর, 1 বছর থেকে 18 না 12 ধরি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে 12 ধরি আমরা। তো 1 বছর থেকে 12 বছর বাচ্চা অবধি যে আলাদা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট গভর্নমেন্ট এবার সব জায়গায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সেট আপ করছে। প্রাইভেট হসপিটালেও সেটা সেই জায়গাটা তৈরি হচ্ছে। আমাদের পাবলিক অ্যাওয়ারনেসটা ভীষণ ইম্পর্টেন্ট এই মুহূর্তে, সব থেকে বেশি যেটা দরকার পাবলিক অ্যাওয়ারনেস। উনি যেন ভুলে না যান যে এটা চলে গেছে, এবার এটাকে নামিয়ে দিলাম, এবার কথা বললাম, রাস্তা আড্ডা মারলাম, সেগুলো যেন না। কারণ আপনি বাড়ি ফিরেন, আপনার বাড়িতে একটা 2 বছর 2 মাস 2.5 বছর 5 মাস 6 বছর 8 7 বছর 12 বছরের কোনো না কোনো বয়সের একটা বাচ্চা রয়েছে, এক কিংবা একাধিক। তো আপনি সেই বাচ্চাগুলোর জন্য তো আপনি মানন রোগটাকে বয়ে নিয়ে যাচ্ছেন। ডেফিনেটলি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি চন্দনা পোড়েল বলছি। কোথা থেকে বলছেন? আমি সলভ থেকে বলছি। হ্যাঁ বলুন। হাওড়া সলভ থেকে বলুন। বলছি, আমি তো কালকে আমার ভ্যাকসিনের জন্য আমাকে হেলথ যেখান থেকে দেওয়া হচ্ছে সেখান থেকে যেতে বলেছে। ভ্যাকসিনটা হয়তো কাল পেয়ে যাব, কিন্তু আমার একটু না ওই বুক ধরপড় করে, একটু টেনশন হলে হয়, এমনি জানে একটুখানি কাজ বেশি করলে বুক ধরপড় করতে, তো বুক ধরপড়টা করে। অসুবিধা হবে না তো ভ্যাকসিনের জন্য? না না, অসুবিধা হবে না ম্যাডাম। আপনি কি খুব টেনশন করছেন যে কালকে আমার ভ্যাকসিন হবে? না, টেনশন করছি না এখনো। না, ছোটবেলায় অনেক পড়ে গেছে এই ধরনের ভ্যাকসিন আপনি। সঙ্গে থাকুন না, এরকম হয়। আমাদের অফিসে তখন ভ্যাকসিনেশন চলছে, মানে আমাদের অফিসের সমস্ত স্টাফেদের ভ্যাকসিনেশন করানো হচ্ছে। তো তার মধ্যে ধরুন আমাদের অফিসে প্রায় 1000-এর উপরে স্টাফ, তো তার মধ্যে 2-3 জনকে পাওয়া যাচ্ছে তারা খুব প্যানিক করছে। সেটা জিজ্ঞাসা করলাম আপনি ভয় পাচ্ছেন কিনা। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, গৌতম দাস বলছি, উলুবেড়িয়া থেকে। কোথা থেকে বলছেন গৌতম বাবু? উলুবেড়িয়া থেকে, হ্যাঁ বলুন। বলছি, আমার ভাগ্নে ফার্স্ট ডোজ ভ্যাকসিন নেওয়ার পরে হাতে যেখানটা ভ্যাকসিন দিয়েছিল ওই জায়গাটা প্রচুর পরিমাণে ইনফেকশন হয়েছিল, মানে লাল হয়ে উটি মতো হয়েছিল, প্রচন্ড যন্ত্রণা ছিল, হাত স্টিফ হয়ে গেছিল ওই জায়গাটা। তারপরে জ্বর হয়েছিল, ফিভার তো 102-এর মতো টেম্পারেচার হয়েছিল। তার ভমিটিং টেন্ডেন্সি, বমি টাইপের হয়েছে, বমির টেন্ডেন্সি ছিল, মানে বমি ভাব আর কি, মানে ওই ভমিটিং টেন্ডেন্সি। এইটা কতদিন ধরে ছিল? 15 দিন? না, এটা প্রায় 3-4 দিন ছিল। 2-4 দিন ছিল। তারপরে এখন ওই র্যাশটা বেরিয়েছিল যে জায়গায় ইনজেকশন, সেইটুকু জায়গা তো? হ্যাঁ, ওই লোকাল এরিয়াটা যেখানটা ভ্যাকসিনটা, মানে পুরো সারা গায়ে বের হয়নি, তাই তো? না না, সারা গায়ে বেরোয়। ঠিক আছে। আচ্ছা, এবারে পেনটা এবং ওখানে ইনফেকশনটা খুব বেশি পরিমাণে আছে, আর ওই এক্সেসিভ সোয়েটিংটা এখনো আছে। কি আছে এখনো? ঘাম দেওয়াটা, মানে এক্সেসিভ সোয়েটিং। আচ্ছা, সোয়েলিং না সোয়েটিং, কোনটা বলছেন? ফোলাটা আছে, ফোলাটা। ফোলা না, ঘাম। আচ্ছা, মানে খুব ঘামছেন? হ্যাঁ, ঘামটা খুব বেশি হচ্ছে। বয়স কত আপনার ভাগ্নের? বয়স 30+। আচ্ছা, কতদিন আগে ভ্যাকসিনেশন হয়েছে? ভ্যাকসিন নিয়েছে 24 তারিখ। 24 তারিখ মানে এই লাস্ট 24 তারিখ, মানে মে মাসের 24 তারিখ। 24 তারিখে। এই টোটাল সিমটমটা পারসিস্ট করেছে, মানে জ্বর তর মাত্র 3 দিন তো?
হ্যাঁ, ওগুলো 3 দিন মতো ছিল। আচ্ছা ঠিক আছে, ঘাম নিয়ে অত চিন্তা করতে হবে না। হ্যাঁ, জ্বর যেহেতু একটা প্রত্যেকটা ভ্যাকসিনে একটা প্রিজারভেটিভ থাকে ভ্যাকসিনে, সেই প্রিজারভেটিভে একটা রিয়াকশানটা হয়, যে কোনো ভ্যাকসিনেশনে হতে পারে। তবে অ্যালার্জিক রিয়াকশান আপনার হয়নি, আপনি পরবর্তীকালেও বাচ্চা মানে ভাগ্নের সেকেন্ড ডোজটা কিন্তু আপনি নেবেন। আচ্ছা। মানে করোনার প্রথম ডোজ নিয়ে নিলাম মানে আমি মানে খানিকটা বেঁচে গেলাম ব্যাপারটা তা নয়। প্রথম ডোজটা হচ্ছে একটা স্টেপ যেটা সেকেন্ড ডোজ নেওয়ার ক্ষেত্রে আমাকে সাহায্য করবে। আফটার সেকেন্ড ডোজ আমাদের আরো 15টা দিন সময় দিতে হবে, তারপরে আমরা মনে করবো যে আমাদের ইমিউনিটি এসছে। কিন্তু তাই বলে মাস্ক নামিয়ে ফেলা নয়, তাই বলে স্যানিটাইজার দূরে ফেলে দেওয়া নয়, এই দুটো মানতেই হবে। এবং কোনো গ্যাদারিং, সোশ্যাল গ্যাদারিংয়ে আমি যাব না, বা গেলেও খুব মেনটেন করব। এমন হতে পারে খুব কাছের মানুষের কিছু অনুষ্ঠান, সেখানে আপনাকে যেতেই হবে, কিন্তু আপনি আপনার নিরাপত্তা মেনটেন করুন। দূরে দূরে দাঁড়ান, ভিড়ের মধ্যে দাঁড়াবো না, মাস্কটা মোটে নামাবো না, স্যানিটাইজারটা ব্যবহার করবো, এটা আমাদের করতে হবে, এটা ডেফিনেটলি করতে হবে। তো আমরা ছিলাম থার্ড ওয়েভের ক্ষেত্রে। তো এবারে বাচ্চার সিমটম সেভাবে বড়দের মতো সিমটম বললেন, এবং সেটা মা বাবাই বুঝে নিতে পারবেন। বাচ্চাকে আমরা প্রিপারেশন কিভাবে দেবো, তার মেন্টাল একটা হেলথও তো দরকার। মানে একটা ধরুন আমরা তার ফিজিক্যাল হেলথের কথা ভাবছি, কিন্তু একটা বাচ্চা যখন এই যে করোনা তারাও তো শুনছে, তারাও ভয় পাচ্ছে। আমি জানি একটা 3 বছরের বাচ্চা সবসময় এখন সে ড্রয়িং খাতা নিয়ে তাকে বাড়ির লোকেরা বসিয়ে রাখতো, সেই চতুর্দিকে দেখে শুনে 3.5 বছর বয়স, সে খালি করোনারই ছবি এঁকে যাচ্ছে। তার মা ফোন করে আমাকে বলছে যে, আমার বান্ধবী বলছে যে কি করি বলতো, সারাদিন সে করোনার ছবি রাখছে, ঘরের ছবি, একবার ঘরের মধ্যে করোনা আমরা সবাই বাইরে, একবার বাইরে করোনা আমরা সবাই ঘরে। টিভিতে শুনছে, হ্যাঁ, মানে ওর মনের মধ্যে একটা ট্রমা তৈরি হয়েছে। তো আমরা কি করে বাচ্চার মেন্টাল হেলথের দিকে লক্ষ্য রাখবো, যেহেতু আপনি একজন পেডিয়াট্রিশিয়ান, আপনার পক্ষে এটা বলা সম্ভব আর কি খুব সুন্দর করে। মেন্টাল হেলথ জন্য দেখুন কিছু কিছু মানে যে এর আগেও আমি বলেছিলাম, কিছু কিছু হেলদি প্র্যাকটিস আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে। এই যে সব জায়গায় নিউজ আসছে করোনা নিয়ে, বা টিভিতে আপনি প্রোগ্রাম করছেন, আপনার প্রোগ্রামটা দেখছে, আপনি করোনা নিয়েই কথা বলছেন, আমি ডক্টর, আমার ভাই, তো আমরাও বাড়িতে এই আলোচনাটা হচ্ছে স্বাভাবিক, ওদের মধ্যে এই করোনা নিয়ে একটা চিন্তা আসবেই। কিছু কিছু অবধি ওই চিন্তাটা কিন্তু ভালো, মানে একটু তাতে কি হচ্ছে যে বাচ্চা এই জিনিসটা বুঝতে পারছে যে ও বাইরে বেরোচ্ছে না কেন। মানে বাচ্চাকে এটা এক্সপ্লেন আমরা করতে পারছি, বা করতেও হচ্ছে না যে ও মলে যাচ্ছে না কেন। ওকে যে আগে ও ফ্রিকুয়েন্টলি মলে যেত, বা ঠিক ছুটি সময় ও নানা জায়গায় বেড়াতে যেত, সেই এক্সপ্লেনেশনটা আমাদেরকে দিতে হচ্ছে না। এইটুকু বাচ্চা কিন্তু বুঝে গেছে, তার একটা পজিটিভ দিক। নেগেটিভ দিক যেটা হচ্ছে যে বাচ্চার মেন্টাল হেলথটা সত্যি এফেক্টেড হচ্ছে। মেন্টাল হেলথ সঙ্গে ফিজিক্যাল হেলথটা, কেন কি সেভাবে বাচ্চা মানে ধরুন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারছে না। তো এই জায়গাটা আমাদেরকে যেটা করতে হবে, একদম হেলদি প্র্যাকটিসে ফ্রম স্টার্ট কোথা থেকে করব, ধরুন ঠিক 10টার সময় আমরা বিছানায় চলে যাব, মানে শুতে আমরা বিছানায় চলে যাব। এর আগে আমাদের অভ্যেস ছিল যে মানে আমরা অনেক রাত করতাম ভাই। তো এই করোনাতে যেহেতু ওদের স্কুল সবার, কারো 10টা থেকে অনলাইন ক্লাস হচ্ছে, কারো 12টা থেকে, সকালে ওঠার তাড়া নেই, আমরাও সেই মতন একটু রিল্যাক্স হয়ে গেছে। যারা ধরুন ওয়ার্ক ফ্রম হোম করছেন তারা তো আরও বেশি, আমাদেরকে যেতে হচ্ছে, আপনাদেরকে আসতে হচ্ছে, কিন্তু যাদের ওয়ার্ক ফ্রম হোম বা যারা নিজেকে একটু আইসোলেট করে নিয়েছেন তারা একটু রিল্যাক্স হয়ে গেছেন, ওয়েব সিরিজ দেখছেন। সেই রিল্যাক্সেশনটা, ওটা আমার কল আসছে না, হ্যাঁ সেই রিল্যাক্সেশনটা ফোন এসছে, তাহলে নমস্কার, কে রয়েছেন? হ্যালো ম্যাম, আমি তমসা ঘোষ বলছি হুগলি থেকে। হ্যাঁ বলুন। বলছি ম্যাম, এর পরে তো বলছে বাচ্চাদের ভয় আছে প্রচুর। হ্যালো, হ্যাঁ স্যারকে জিজ্ঞাসা করুন, উনি কথাটা খুব সুন্দর আপনাকে স্যার। আমার 8 ক্লাসের এক বাচ্চা আছে, তো ওর জন্য আমি একটু কি কি সতর্কতা অবলম্বন করব সেইটা জানতে চাইছি। ম্যাডাম 8+ বাচ্চা মানে যথেষ্ট ম্যাচিওর, আপনি বোঝাতে পারবেন বা বুঝেছে আপনার বাচ্চা। এখনো বাচ্চাকে বাইরে বার করার দরকার নেই, আপনি ফিল্ডে খেলতে, হ্যাঁ ডেফিনেটলি বাড়িতেই রাখবেন। আপনারাও সব কিছু কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার সব জায়গায় লেখা থাকছে, মাস্ক পরা, হাত বারে বারে স্যানিটাইজ করা, ধোয়া, এগুলো আপনারা করবেন। একটা সোশ্যাল ডিস্টেন্সিং, মানে সোশ্যাল ডিস্টেন্সিং তো বলা ঠিক হবে না, ফিজিক্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করা। ক্রাউডেড প্লেসে যাবেন না, যখন দেখবেন যে বাজার ঘাট ফাঁকা হয়ে গেছে সেই সময় যাবেন এইগুলো। আর বাড়িতে হেলদি ডায়েট নেবেন,
ঠিক টাইমে ঘুমোবেন, বেশি করে জল খাবেন, সকালে উঠে একটু লেবু জল খাবেন, শরবত খাবেন বা লেমন টি খেলেন। তো এইভাবে আপনি করুন। আশা করি বাচ্চা হেলদি যদি থাকে আপনিও যদি হেলদি থাকেন, সুস্থ থাকেন, কিছু হবে না। মানে আপনি যে বিহেভিয়ারটা করবেন আপনার বাচ্চা সেটাই অ্যাডাপ্ট করবে, এটাই হচ্ছে বাস্তব কথা। মানে একটু বড় হয়ে গেছে তো ওটা করবে 8 বছর। এবার যদি বাচ্চাকে নিহাত বার করতে হয় তাহলে বাচ্চাকে এবার কিন্তু মাস্কটা দরকার, সেটা ডাবল লেয়ার মাস্ক। যদি ক্লথে মাস্কটা ইউজ করছেন সেটা কিন্তু ডাবল লেয়ার হতে হবে। বা যেটা বারে বারে বলা হচ্ছে যে মাস্ক একটা মোমবাতি জ্বালিয়ে ফু মেরে দেখতে, যদি মোমবাতি মিজে যায় তার মানে মাস্কটা ভালো নয়, মানে এফেক্ট করবে না। দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে যে একটা মাস্কে সোয়াইলিং যেন না হয়, মানে নোংরা হয়ে গেছে। অনেকজনকে দেখছি যে একটা সার্জিক্যাল মাস্ক কিনেছে সেটা পড়েই আছে, সেই মাস্ক দেখে মনে হচ্ছে তার মানে তাকানো যাচ্ছে না, তো সেই যেন না হয়। আপনি জল দিয়ে পরিষ্কার করুন। আর মাসে এফেক্টিভিটিটা দেখে নিন যে মাস্ক পরে একটা মোমবাতি জ্বালিয়ে তাকে ফু মারুন কাছে থেকে, যদি সেটা না মিজে যায় নিজে থেকে তাহলে ওই মাস্কটা ভালো, আর যদি মিজে যায় তার মানে মাস্কটা খারাপ, মানে ট্রান্সপারেন্ট। এখন তো অনেকজনকে দেখছে স্টাইলিশ মাস্ক, স্পঞ্জে মাস্ক, মানে এইটুকু, মানে বিশাল চেহারা কিন্তু মাস্কের সাইজটা জাস্ট এইটুকু। তো সেটা করলে হবে না, প্রপার এই চিন তার নিচে আর নাকের উপর এই টোটালটা কভার আপ হতে হবে। মানে চেষ্টা করবেন মাস্কটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পড়তে। মানে মাস্ক আপনি পরছেন, কেন পরছেন না, বাইরে থেকে করোনার ভাইরাসটা যাতে আপনার মুখের মধ্যে দিয়ে না ঢোকে, কারণ ওর ঢোকার রাস্তাটাই হচ্ছে এইটুকু। এবং এখান থেকে তাহলে কি করে ঢুকছে, ধরুন আমার এখানে আমি হাত দিলাম মাস্কের উপরে, সেই হাতে যদি লেগে থাকে, আবার সেই হাতটা মাস্ক খুলে আবার মুখে হাত দিলাম, তাহলেও কিন্তু হতে পারে। মানে অনেক সূক্ষ্ম ব্যাপার। ধরুন আমি এখানে হাত দিলাম, দিয়ে আমি একটা টেবিলে হাত দিলাম, এবার এখান থেকে আমি যখন পরের জন্য সে হাত দিল তার কিন্তু হয়ে যেতে পারে। হ্যাঁ, এবার হাতটা নিয়ে বারে বারে চোখ, এই প্র্যাকটিসগুলোকে বন্ধ করতে হবে। সারফেস থেকে আবার চোখটাকে করলাম, তার আগে সবসময় পকেটে একটা স্যানিটাইজার সব জায়গায় পাওয়া যায়, সবসময়। মানে আপনি নেবেন, আমি আপনার এই কথাটা অ্যাডাপ্ট করেছি, দিনে 18 বার স্যানিটাইজার। না ডেফিনেটলি করা উচিত, আমি এটা প্রত্যেকটা শোতে এখন বলছি যে এই ডেফিনেটলি করা উচিত। আপনার মানে হয় না যে একটা এই প্র্যাকটিসটা যদি হয়ে যায় যে কিছু করার আগে আপনার সাথে ওই স্যানিটাইজারটা আছে, আপনি 90% ধরে রাখুন যে আপনি স্প্রেডও করছেন না, আপনার হচ্ছেও না। এবং আমরা তো বেঁচে রইলাম, ফার্স্ট ওয়েভ বেঁচে রইলাম, সেকেন্ড ওয়েভ পড়ে গেল, বেঁচে রইলাম। আমি ভীষণ আশাবাদী যে থার্ড ওয়েভও কিচ্ছু হবে না। তবে সতর্ক থাকতে হবে। ওই যে সতর্ক রয়েছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি উত্তম বিশ্বাস বলছি, বেলগাছিয়া থেকে। হ্যাঁ বলুন। আমি বলছি যে আমার মা 90 বছর বয়স, ওনার 10th মেতে ওনার ফার্স্ট ডোজ হয়েছিলেন। এবারে হওয়ার পরে ওনার আবার পজিটিভ হয়েছিলেন আপনার হচ্ছে মে মাসের রিপোর্ট হয়, মে মাসের 5 তারিখে পজিটিভ রিপোর্ট হয়। তারপর এখন উনি নর্মালি নেগেটিভ হয়ে গেছেন। তা ওনার সেকেন্ড ভ্যাকসিনটা কবে নিতে পারবো? যেদিন আপনার মা পজিটিভ হয়েছিল আর যেদিন তার থেকে 14 দিন যখন পেরিয়ে গেছে, মানে পর 3 দিন অ্যাসিম্পটোম্যাটিক যখন আপনার মা ছিলেন, তার থেকে 3 মাস পরে আপনি নেবেন। মানে ফার্স্ট ডোজ আপনি ভ্যাকসিন নিয়েছেন, এবার মা তারপরে মা পজিটিভ হয়েছে। এপ্রিলের 10 তারিখে আপনার মা ফার্স্ট ডোজ নিয়েছিলেন এবং এপ্রিলের 4-5 তারিখে আপনার মা পজিটিভ হয়েছিল। না, তাই তো বললেন? মে 5 তারিখে পজিটিভ রিপোর্ট হয়েছে। এপ্রিলে নিয়েছিলেন হচ্ছে ভ্যাকসিনটা, 10th এপ্রিল ফার্স্ট ভ্যাকসিন নিয়েছেন। 5 মেতে আপনি নিয়েছিলেন, 5 মেতে উনি পজিটিভ হলেন। 5 থেকে 15 আপনি 20 যোগ করে 20 মে থেকে 3 মাস পরে আপনি সেকেন্ড ডোজটা নেবেন। 20 মে, 20 জুন, 20 জুলাই, 20 আগস্ট। 20 আগস্ট আমার ছেলের জন্মদিন। 20 আগস্টে, 20th আগস্টে আপনার মা নেবেন। এবং আমি ওনাকে কংগ্রাচুলেট করব, উনি 90 ইয়ার্সে কোভিডকে জয় করে ফেরত চলে এলেন। এটা ভীষণ ভালো একটা আপনি খবর দিলেন। অন্তত এটা মনের জোর বাড়াবে যারা কোভিড শুনলেই ভয় পাচ্ছে যে ওর বাবারে কোভিড হয়ে গেল, তাদের জন্য এটা একটা পজিটিভ সাইন যে 90 ইয়ার্সে আপনার মা কোভিড জয় করে ফেরত এসছেন। ওনাকে আমাদের কংগ্রাচুলেশনস জানাবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি সঙ্গীতা চক্রবর্তী বলছি, পশ্চিম মেদিনীপুর থেকে। হ্যাঁ বলুন। বলছি যে আমি ভ্যাকসিন নিতে পারি? আমার সুগার এখন প্রায় 300-র কাছে, হ্যাঁ, আর সোডিয়াম পটাশিয়ামও একটু কম আছে।
আপনি কি মানে সোডিয়াম পটাশিয়াম টেস্টগুলো বাড়ি থেকেই করাচ্ছেন? না বাড়ি থেকে, হ্যাঁ বাড়ি থেকে আমি ল্যাবরেটরিতে গিয়ে করাচ্ছি। হ্যাঁ, তো তার জন্য ডক্টরে মানে এটা আমি ভ্যাকসিনটা নিতে পারবো? ডেফিনেটলি ভ্যাকসিন তো আপনি নিতেই পারবেন, কিন্তু আপনি যেটা বলেন আমি হ্যাঁ আমার এমনি বিপিটাও অনেক আপনি বেশি না আছে। একটু আমাদেরকে না একটু কয়েকটা প্রশ্নের উত্তর দিন। ডক্টর বিমল কয়েকটা প্রশ্ন করছেন। আপনার বয়সটা কত আগে বলুন? আমার 52 বয়স। আপনার 52 তে আপনার 300-র উপরে সুগার, সোডিয়াম পটাশিয়াম আপনার কম রয়েছে, আর বিপিটা কত, মানে ব্লাড প্রেশার কত থাকবে? ব্লাড প্রেশার এখন মাপিনি, কিছুদিন আগে মেপেছিলাম, আমি হাই অনেক বেশিই আছে আমার বিপিটা। আচ্ছা, আর আপনার এই সোডিয়াম পটাশিয়ামের মাপার ক্ষেত্রটা কি ডাক্তার বলেছেন মাপতে? হ্যাঁ হ্যাঁ, ডাক্তারবাবু মাপতে বলেছিলেন। আমার কিছুদিন আগে আমি একদম অসুস্থ হয়ে পড়ি, তখন আমি পড়িয়েছিলাম, তখন আমি একদমই আমার লো ছিল, তার থেকে এখন মিডিয়ামে এসেছে। ভেরি গুড। আপনাকে ভ্যাকসিন আপনি নিতেই পারবেন, ভ্যাকসিন নিতেই হবে আপনাকে, কিন্তু এই যে আনকন্ট্রোলড সুগার আছে, আপনি এটার জন্য ডাক্তারবাবুকে বলুন, জানান যে আমার 300-র উপরে সুগার আছে, এটা কিন্তু ভালো সাইন নয়, ভালো লক্ষণ নয়, ঠিক আছে? আপনি তারপরে সোডিয়াম পটাশিয়াম সবই কম আছে, সমস্ত আপনাকে কিন্তু সিরিয়াসলি চিকিৎসাটা করাতে হবে, দেখাতে হবে। আর কাল থেকে সকালে ঘুম থেকে যখন উঠবেন বলবেন আমি সব থেকে সুস্থ মানুষ বাড়িতে, একদম নিজেকে বলবেন আমার থেকে সুস্থ কেউ নেই, সব থেকে সুস্থ। দেখুন আমরা না প্রত্যেকেই কাজ করি। আমি ডক্টর বিমল একটা খুব পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি তো একটা মানুষ, আমি তো যন্ত্র নই। আমার একটা সময় না খুব ডাউন হয়ে যায়, হ্যাঁ, তারপরে দেখি কি আরও 4টে শো আছে, আমি তখন সঙ্গে সঙ্গে নিজেকে একবার চার্জ আপ করি, আমার প্রচন্ড এনার্জি, এখন আমার থেকে সুস্থ কেউ নেই। এটা তো হবেই ম্যাডাম, এটা করতে হবে আমাদের, হ্যাঁ আমাদের মধ্যে রিইনফোর্স করতে হবে, মানে ধরুন ভালো লাগাতেই হবে, উপায় নেই, আমাদেরকে নিজেকে ভালো রাখতেই হবে, মনটাকেও ভালো রাখতে হবে। আর যেটা আমি বললাম যে আমরা যদি হেলদি লাইফস্টাইলটা অ্যাডপ্ট করে নিই, আমাদের বাচ্চার সঙ্গে, যেটা আমরা কথা বলতে বলতে রয়ে গেলাম, যে বাচ্চার সঙ্গে আমাদেরকে প্যারালাল বাচ্চা হয়ে একদম সেরকম একটা পজিটিভ বাড়িতে এনভায়রনমেন্ট, হেলদি এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হবে। সেই ক্ষেত্রে যদি যেহেতু বাচ্চা বাড়িতেই থাকছে, আমরাও বাড়িতে সময় দিচ্ছি, বা বেশিরভাগ লোক বাড়িতে আছে, উচিত কি জানেন তখন মা বাবার, আমার নিজে যেটা মনে হচ্ছে, বাবা খবর দেখছেন তো খবর দেখছেন, মা সিরিয়াল দেখছেন তো সিরিয়াল দেখছেন, আপনি বাচ্চার সঙ্গে কার্টুন দেখুন। কালকে আমি আমার ছেলের সঙ্গে বসে ইউরো কাপ দেখলাম, কিচ্ছু বুঝিনি, ঘুম পাচ্ছিল, কিন্তু ও বললো দেখবে খেলাটা, হ্যাঁ চল দেখি। যথেষ্ট বড় ছেলে আমার, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি তোকে কোয়ান্টিটি টাইম দিতে পারি না, এটা যদি ও কোয়ালিটি খুঁজে পায়, আমি ওর পাশে বসে খেলাটা দেখছি, তো আমার কোনো একটা অসুবিধা নেই, আমি বসলাম ওর পাশে বসে। তো এইগুলো না করে নিতে হয়, এগুলো নিজেকে সাজিয়ে নিতে হবে। এবং ওই যে বললাম বাচ্চার সঙ্গে বসে কার্টুন দেখুন, ও এনজয় করবে ব্যাপারটা। আর আমি নিজের মনটাকে আমার মনে হয় খুব বেশি যত্ন করতে হয়। মনের যত্নটা কতটা করতে হয়? ডেফিনেটলি করতে হবে। এই যে বাচ্চাদের ব্যাপারটা, আমাদের বড়দেরকেই এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, যে আমরা যখন বাচ্চার সঙ্গে থাকছি, মানে ওদের একটা আলাদা পছন্দ হবে, আপনার ডেফিনেটলি আলাদা পছন্দ হবে, কিন্তু কিছুটা টাইম আপনাকে ওর হয়ে কাজটা করতে হবে। আর বাড়িতে কিছু কিছু জিনিস কালেকটিভ করতে হবে, মানে এর আগেও আমি বলেছিলাম, বসে লুডোই খেলুন না, মোবাইলে আসছে, বিজনেস কিং খেলুন, বা কিছু একটা ইনডোর গেম খেলুন, ক্যারাম কিনে নিয়ে আসুন, বা ক্যারাম অনেক বাড়িতে থাকে, সবাই মিলে খেলুন। দেখুন বাচ্চার ওটাতেই ভালো লাগবে। ছাতে নিয়ে যান বাচ্চাকে, খাওয়ার পর, যেটা বললাম আমাদের অ্যাসিডিটি একটা ওয়ান অফ দ্য কজ অফ চেস্ট পেন, প্রত্যেকবার খাওয়ার পর বাচ্চার সঙ্গে হাঁটুন। বাড়ির ভিতরে যদি ছাদ অনেক উপরে আছে, ছাতে যেতে হবে না, বাড়ির ভিতরেই হাঁটুন, একটু বালকনিতে দাঁড়ান, গল্প করুন, বাচ্চাকে কোনো গল্প শোনান, বা আজকে সারাদিন যদি আপনি বাইরে বেরিয়েছেন, আপনার সঙ্গে কি হলো, যদি তাতে বাচ্চা ইন্টারেস্টেড নেই, ওরই গল্প শুনুন। কিন্তু বাচ্চার সঙ্গে ইনভলভমেন্টটা এখন খুবই দরকার ওদের মেন্টাল হেলথ জন্য। কিন্তু থার্ড ওয়েভটাকে আমাদের আটকাতেই হবে, থার্ড ওয়েভটা আসবে, ওকে তো আমি আটকাতে পারবো না, আমি নিজেকে আটকে রাখবো। অবভিয়াসলি আমি নিজেকে আটকে রাখবো, যত সতর্ক থাকবো তত বেটার। এইবারে আমি একটু স্ক্যানের আলোচনাতে আসি, যেহেতু আপনার এটাও একটা পেরিফেরি। এই যে কোভিড-19 পজিটিভ, কটা স্ক্যানের প্রয়োজন আছে? একটা কি শুরুতে, একটা কি শেষে, নাকি একবারে শেষে? না, দেখুন ফার্স্ট ওয়েভ যখন এসেছিল তখন স্ক্যানে অতটা প্রয়োজন হতো না, মানে একটা ফোন নিয়ে আমি এগোচ্ছি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি সুজাতা বলছি মধ্যপ্রদেশ থেকে। হ্যাঁ সুজাতা বলুন। আচ্ছা, আমার মানে ছেলে ও ব্রেন অ্যাক্সিডেন্ট পেশেন্ট, তো মানে এখন একটু ভালো আছে,
তো আসলে এপ্রিল মাসে ওর কোভিড হয়েছিল 21 এপ্রিল। তো সেটা 5 দিনেতে ঠিক হয়ে গেছিল, মানে হি ওয়াজ ডিসচার্জ ফ্রম দ্য আইসোলেশন ওয়ার্ড। তারপরে মে মাসে এন্ড অফ মে ও ফার্স্ট ডোজ অফ ভ্যাকসিন দেয়। এখন আমার ছেলে মানে ও সিজারের 2-3টে ওষুধ খাচ্ছে। তো যেদিন ভ্যাকসিন নিয়েছিল বিকেলে ওর জ্বর হয়েছিল, আর সেই দিন সারা রাত শোয়নি। আর তারপরে সেই পরের দিন মানে ভোর 5টায় ওর আবার একটা সিজার অ্যাটাক আসলো। তো আমি জানতে চাই মানে শোয়ার জন্য সিজার আসলো কি, মানে ইজ ইট লিঙ্ক টু দ্য ভ্যাকসিন, মানে আমি ডাক্তারবাবু থেকে জানতে চাই। হ্যাঁ, এবার আমি বলি ম্যাডাম, অনেক সময় যেরকম ছোটোবেলাও হতো যে ডিপিটি ভ্যাকসিন, সেগুলো যদি নিলে একটা জ্বর আসে, জ্বরে ওষুধটা দিয়ে দেওয়া হয়, তাহলে এই ভ্যাকসিনেও অনেকজনের জ্বর আসে। এবার যেহেতু আপনার বাচ্চা অলরেডি সিজার ডিসঅর্ডার মধ্যে পড়ে আর অ্যান্টিকনভালসেন্টগুলো খায়, তাহলে অনেক সময় জ্বর এলে এই সিজারটা প্রেসিপিটেট করে, সেটা কিছু অস্বাভাবিক নয়। তবে নেক্সট দিন একবারই আপনার বাচ্চার সিজার এসছে, তার পিছনে একটা কারণ জ্বর। আর জ্বর কেন হলো? ভ্যাকসিন জন্য। কিন্তু তার মানে এটা নয় যে আপনি বাচ্চার সেকেন্ড ডোজটা দেবেন না। এইসব হচ্ছে ক্যালকুলেটেড রিস্ক, এগুলো আমাদের জানাই থাকে। অনেক ছোট বাচ্চার যখন আমরা ভ্যাকসিনটা দিই, ভ্যাকসিন দেওয়ার পর অত সাংঘাতিক জ্বর আসে যে ওদের তড়কা জ্বর বলে, ওদের কনভালশন হয়ে যায়। তো এই কিছু কিছু রিস্ক, তার জন্য প্রিভেন্ট করার জন্য আমরা প্যারাসিটামল দিই। তো এই জ্বর হওয়ার পর যে আপনার কনভালশন এসছে, তার জন্য এটা যেন না হয় যে 3 মাস পরও যে ভ্যাকসিনের সেকেন্ড ডোজটা নেবে সেটা যেন না হয়, সেটা অ্যাভয়েড না করে। একমাত্র অ্যানাফাইল্যাক্সিস সেই ক্ষেত্রে আমরা দেব না, কিন্তু সেটা তো ডাক্তারবাবু শুড বি গো ফর দ্য সেকেন্ড ভ্যাকসিন? ডেফিনেটলি ইউ শুড গো ফর দ্য সেকেন্ড ভ্যাকসিনেশন ম্যাডাম। না মানে ফার্স্ট ভ্যাকসিনটা আসলে ব্যাপারটা কি হয়েছে, এন্ড অফ এপ্রিল 21 এপ্রিলে ওর কোভিড হয়েছিল, অ্যান্ড এন্ড অফ মে তে ও ভ্যাকসিন নিয়েছে। তো এমনি তো না মানে ফার্স্ট ভ্যাকসিনটা ওর ওয়েস্ট মানে হয়ে গেছে কেন? না ওয়েস্ট হয়নি, তবে ক্রাইটেরিয়াগুলো এখন মানে আপনি কি অনুষ্ঠান শুনে ভেবেছেন যে 3 মান্থস তো অ্যান্টিবডি ছিলই ওর শরীরে, তার মধ্যে আবার ভ্যাকসিনেশন হয়েছে, এটাই তো ভেবেছেন? হ্যাঁ। না ওর অত সিভিয়ার হয়নি, মানে ওর মানে 5 দিনই আইসোলেশনে ছিল, তারপরে আপনার বাচ্চার বয়স কত? না আমার বাচ্চা নয়, অ্যাডাল্টের বিষয় বলছি। মানে না আপনি তো আপনার ছেলের কথাই বললেন। হ্যাঁ অ্যাডাল্ট, মানে সে বয়স মানে বয়স বড় বাচ্চাই, কিন্তু আপনার কাছে বাচ্চাই সে, নয় কি আপনার সন্তান? হ্যাঁ না ওয়েস্ট হয়নি ম্যাডাম। এটা যেরকম ধরুন আমরা হেলথ কেয়ার ওয়ার্কার 28 দিন ইন্টারভালে নিয়েছি, ইফিকেসিটা আলাদা আছে। যেরকম আমাদের দেখা গেছে যে 54% এফিকেসি। আমি জানতে চাই মানে কনভালশনটা ওয়াজ ইট মানে ভ্যাকসিন রিলেটেড? মানে না, ফিভার ইজ ওয়ান অফ দ্য কজ অফ প্রেসিপিটেটিং কনভালশন। এটা জানাই আছে আমাদের যে যেহেতু জ্বর অনেক বেশি এসছে, সেটাও হতে পারে। আর হয়তো তারপরে নিশ্চয়ই আপনি নিউরোলজিস্ট, মানে সারা রাত কিন্তু ফর সাম রিজন মানে ঘুমোয়নি না, সেটা তো কিন্তু দুদিন মাথায় ঠিক হয়ে গেছে ম্যাডাম, সেটা তো পারসিস্ট করেনি। কনভালশনটাও আপনার বাচ্চার আগে থেকেই 4টে অ্যান্টি চলছে, তার ডোজও এদিক ওদিক হতে পারে। হয়তো সেদিন আপনি ডোজ ভুলে গেছেন বা ডোজ আর একটু বেশি লাগবে, তো তার জন্য ওয়ারি হওয়ার কিছু নেই। তো ওইটা নিয়েই তো চলছিল, উনি তো চলছিলেন, উনি তো সিজার ডিসঅর্ডারের পেশেন্ট, তার সাথে ওনার ফিভার এসছে, একটা সিমটম। ফিভার একটা সিমটম, মানে ফিভার একটা মানে কজ, যেটাতে তাতেও কনভালশন হয়। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি হুগলি থেকে বলছি। হ্যাঁ, নামটা বলুন। আমার নাম প্রশান্ত দত্ত। কি দত্ত? প্রশান্ত দত্ত। হ্যাঁ বলুন। বলছি আমি আমার মিসেসের ব্যাপারে জানতে চাই। হ্যাঁ বলুন। আমার মিসেস ক্যান্সার আক্রান্ত রোগী এবং কিডনির একটু গন্ডগোল আছে এবং সুগারের পেশেন্ট। তো আমি জানতে চাইছি আমার মিসেস কি এই মুহূর্তে ভ্যাকসিন নিতে পারবে? না, এখানে দেখুন আপনি দুটো জিনিস বললেন। ক্যান্সার আক্রান্ত, কিসে ক্যান্সার? তো আমার মিসেসের ব্লাড ক্যান্সার হয়েছিল, 2 বছর আগে হয়েছে, 2018 সালে। এখন ট্রিটমেন্ট চলছে।
আচ্ছা, এবার হয়ে গেছে, কিমো দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, কিমো দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, কেমো দেওয়া হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, ট্রিটমেন্ট চলছে। এখন শুধু ওরাল মেডিকেশন হচ্ছে, তাই তো? মানে এখন শুধু মানে ওষুধ খান উনি? হ্যালো, হ্যাঁ, আপনার মিসেস এখন শুধু ওষুধে আছেন, তাই তো? ক্যান্সারের ট্রিটমেন্ট ওষুধে আছে, ওষুধে আছে। আর সুগার আর বলেন আর হচ্ছে কিডনি প্রবলেম। সুগার আছে কিন্তু কন্ট্রোলে আছে। ডেফিনেটলি আপনি নিতেই পারেন ভ্যাকসিন, কিন্তু তার আগে যিনি কিমোথেরাপি আপনার মেসেজে দিয়েছিলেন আর যিনি আপনার মেসেজে কিডনি চিকিৎসাটা করছেন, ওনার একটা কনসাল্ট নেওয়াটা দরকার, আপনার ওনার একটা অপিনিয়ন নেওয়াটা দরকার। ধন্যবাদ ফোন করার জন্য। এই ধরনের ক্ষেত্রে প্রশ্নটা খুব প্রাসঙ্গিক যে আমি ভ্যাকসিন নিতে পারবো কিনা, যাদের এতগুলো প্রবলেম, বিশেষ করে ক্যান্সারের মতো মারণ রোগ যাদের আছে। অ্যাকচুয়ালি কি হয় ম্যাডাম, এইসব ক্ষেত্রে যেরকম কিমোথেরাপি যেটা চলছে, ক্যান্সার সেলকে আমরা মারছি, তার সাথে সাথে কিছুটা আমাদের যে বডি যে নর্মাল সেল তারাও মারা যাচ্ছে। এই জায়গাটা ভ্যাকসিন নিলে অসুবিধা কিছু নেই, তবে ভ্যাকসিনটা অতটা কাজ করে না। কেন কি আমি অলরেডি ইমিউনোসাপ্রেসড আছি, ধরুন রিনাল ট্রান্সপ্লান্ট পেশেন্ট, যাকে কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়েছে, তাকে যদি আমরা দিচ্ছি ভ্যাকসিনেশন, অনেক রকম ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দেওয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে যদি আমরা ভ্যাকসিন দিই, ভ্যাকসিন অতটা অ্যান্টিবডি তৈরি করবে না। ভ্যাকসিনে ইফেক্টিভনেস নিয়ে এখানে গল্পটা চলে আসে। তাও আমি বলবো যে এইসব ক্ষেত্রে যে ট্রিটিং ফিজিশিয়ান, তার একটা অপিনিয়ন নেওয়া নিশ্চয়ই দরকার। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি কৃষ্ণপুর থেকে মলয়কান্তি বিশ্বাস বলছি। হ্যাঁ বলুন। আমার মায়ের কোভিড পজিটিভ হয়েছিল। হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনছি। 1 তারিখে মায়ের পজিটিভ আসে, এই মাসেরই। মায়ের আজকে 17 দিন পূর্ণ হচ্ছে। তো আমি টেলিমেডিসিনের মাধ্যমে আমাকে কটা ব্লাড টেস্ট বলা হয়েছে। তো জি ডাইমারটা মায়ের বেশি রয়েছে, 780 ছিল। তো 7 দিন বাদে আবার টেস্ট করি, 321 রয়েছে। ডাক্তারবাবুরা বলছে এখনো বেশি রয়েছে। এখন মায়ের ইকোস্প্রিন 75 এটা চলছে। তো এই সম্বন্ধে আমি ডাক্তারবাবুর কাছে একটু জানতে চাই, এটা কি কোনো রিস্ক আছে আগামী দিনে? দেখুন, যদি আপনার মা হাঁটা চলা এইসব সমস্ত ঠিকঠাক আছে, বেড রিডেন যদি আপনার মা নেই, যদি আপনার মায়ের অ্যাকিউট পায়ে ব্যথা নেই, কোনো ধরনের ডিপ ভেন থ্রোম্বোসিস আমরা যাকে বলি, তাহলে এই লেভেলে যে গাইডলাইন যেটা বলছে যে এই লেভেলে ইকোস্প্রিন বা আপনার এনক্সাপেরিন বা যে ওরাল অ্যান্টিকো ব্লাড থিনার, ওরাল ব্লাড থিনারের দরকার নেই, প্রয়োজন নেই। তবে আপনি যেটা বেটার, আপনার যে লোকাল ট্রিটিং ফিজিশিয়ান, উনি যদি অন্য প্যারামিটার দেখে মনে করেন যে ওটা চালানো দরকার, তাহলে চালালেও কোনো ক্ষতি নয়। মানে আমাদের কোভিড শব্দটার সঙ্গে শুধু ওঠা বসা করলে চলবে না, আমার নিরাপত্তার কথা ভাবলে চলবে না। যদি কোভিড পজিটিভ হয় কিংবা আমার পরিবারের কারোর হয়ে থাকে, জানাশুনো কারোর হয়ে থাকে, তার একটা প্রপার মেনটেনেন্স দরকার। এবারে আমার লাস্ট একটা প্রশ্ন আপনার কাছে, আপনি আমাদেরকে কতটা অ্যাসুরেন্স দিতে পারেন যে বাচ্চাদের টিকাকরণ নিয়ে সরকার ভাবছে, আদৌ কি ভাবছে? এই মুহূর্তে দেখুন ম্যাডাম, যে ওয়ার্ল্ডে বাকি জায়গাতে ফাইজার একটা ট্রায়াল দিচ্ছে, সেটা 16 বছরের উপরে, 16 বছরের উপরে, যেটা আমাদের এখানে এখন 18 থেকে চলছে, 18 প্লাসে আমাদের ট্রায়াল। এবার আমি মনে করছি যে এখন এই মুহূর্তে বাচ্চাদের টিকাকরণে অতটা দরকারও নেই। আগে যখন আমরা সোর্সটাকে আটকে দেব, দু ধরনের প্রিভেনশন হয়। একটা বলছেন, ধরুন এর আগেও ডিসকাশন হয়েছিল যে বাচ্চা আছে, বাচ্চাকে মাস্ক পরাতে পারছি না, তো আমরা পরে নিই। এই ভ্যাকসিনটাও হচ্ছে যে বাচ্চাকে দিতে পারছি না, আমরা ভ্যাকসিনেটেড হয়ে যাই, বাচ্চা অটোমেটিক প্রোটেক্টেড হয়ে যাবে। তো যে মোর রিস্ক আছে যেখানে তাদেরকে প্রথমে দেওয়া হোক। সেই জায়গাটা যেরকম ভ্যাকসিনেশন যেটা শুরু হলো, সেখানেও আমার একটা অপিনিয়ন আছে, যেরকম দিল্লি, মহারাষ্ট্র, কেরালা, এই সব জায়গায় প্রচুর কেস এসছিল। এবার আমরা কি করেছি যে সব জায়গায় গ্রামে 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 সব জায়গায় একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন, সব জায়গায় নাগাল্যান্ড অবধি জনসংখ্যা দেখে ভ্যাকসিনেশনটা পাঠিয়ে দিয়েছি। সেই জায়গাটা আমার মনে হয় যে একটা ভুল হলো, যে যদি আমরা মুম্বাইতে আগে ভ্যাকসিনেট করে দিতাম বা কেরালাকে, কেন কি গ্রাম থেকে লোকজন, মানে শহর থেকে লোকজন গ্রামে যায়। হ্যাঁ, তো এখানেও সেম প্রিন্সিপাল ম্যাডাম, যে
যেটা বেশি প্রোন তাদেরকে ভ্যাকসিনেট করে দেওয়া হোক, অটোমেটিক বাচ্চারা প্রোটেক্টেড। মানে যেহেতু আমাদের উত্তর 24 পরগনাতে বেশি সংখ্যায় রয়েছে, এখানে যদি ভ্যাকসিনে বেশি ডোজ, এইখানে লোককে আগে তোমরা কমপ্লিট হ্যাঁ, করে আমরা কি করেছি, আমাদের গভর্নমেন্ট যেটা করেছে, এবার এই নীতি নিয়ে আমি আলোচনা করব না, তবে আমার যে জেনারেল একটা অপিনিয়ন, যে সোর্সটাকে যদি আপনি আটকে দেন, আপনি মুম্বাই আর কেরালা এই দুটোকেই যদি সেকেন্ড ওয়েভে কন্ট্রোল করে নিতেন, সব ভ্যাকসিন ওখানেই পাঠিয়ে কিনে ওখান থেকে পালিয়ে পালিয়ে লোকজন গ্রামে গ্রামে গিয়ে পেনেট্রেট করে করে ছড়িয়েছে রোগটাকে। তো এই কয়েকটা ফার্দার যখন হবে, অ্যাটলিস্ট আমি এই যে মেন সোর্সটাকে তাকে যদি ফুললি ভ্যাকসিনেট করে দিই, আমার স্প্রেডটা কমবে। একদম। অনেক ধন্যবাদ ডক্টর বিমল, আপনি এত সুন্দর করে বুঝিয়েছেন আমাদের। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ক পরবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন, হ্যান্ড ওয়াশ করবেন, নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখবেন, প্রয়োজনে বেরোবেন, অপ্রয়োজনে বেরোবেন না, এবং ভ্যাকসিনেশন প্রসেস যদি আপনার কাছে অ্যাভেলেবেল হয় একেবারে সেটার মধ্যে নিজেকে নাম সংযুক্তকরণ করিয়ে নেবেন। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। নমস্কার। নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।